মধ্যরাতে খট 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 ধরনের একটা শব্দ শুনে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে নেমে দরজা খুলে দেখি এত রাতে বসার ঘরের মেঝেতে বসে মাহির খেলছে। মাহির আমার বড় ভাইয়ের ছেলে। তার হাতে একটা স্টিলের চামচ। মাহির সেই চামচ দিয়ে একটা কাঠের বাক্সে আঘাত করে করে শব্দ করছে। ভাবি ক্লান্ত বিষণ্ণ দৃষ্টি নিয়ে বসে আছেন ওর সামনে। বারবার চেষ্টা করেও মাহিরকে থামানো যাচ্ছে না। আমি চরম বিরক্ত ভাব নিয়ে ভাবিকে বললাম, ঘটনা কি ভাবি? তোমাদের জ্বালায় কি বাসায় এসে একটু শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? ভাবি অসহায় চোখে আমার দিকে তাকালেন। কি করব বলো তো শোভা? মাহিরের সমস্যার কথা তো তোমাদের অজানা নয়। দেখো না কত চেষ্টা করছি, কিন্তু ওকে থামাতে পারছি না। কিছুতেই কথা শুনছে না সে আজ। আমি চরম ঘৃণা আর বিরক্ত নিয়ে মাহিরের দিকে তাকালাম। সে এখনো আগের মতো মনের আনন্দে এক নাগাড়ে শব্দ করে যাচ্ছে। শোনো ভাবি, তুমি মাহিরের মা। তোমার হয়তো কষ্ট হয় না এসব সহ্য করতে। হওয়া উচিত নয়, কিন্তু ওর জন্য গোষ্ঠীসহ আমরা সবাই তো আর সারা রাত জেগে থাকতে পারি না, তাই না? মার এখন বয়স হয়েছে। মাহিরের যন্ত্রণা তো তাকে পাগল বানিয়ে ছাড়বে, তোমরা দেখছি। ভাবি শান্ত চোখে আমার দিকে তাকালেন। আমার মনে হলো তিনি আমার চোখে ঘৃণা স্পষ্ট দেখতে পেলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, চেষ্টা তো কম করছি না। দেখছো তো ওর ঘুমও কম। প্রায় রাতে এভাবে অনেক রাত অবধি আমাকে জেগে কাটাতে হয়। বাবা বিয়ের আগে আমার নামে কিছু টাকা রেখেছিলেন ব্যাংকে। সেই জমানো টাকা ভেঙে পর্যন্ত মাহিরের চিকিৎসা করিয়েছি। তোমার ভাই তো কোনো খরচই করতে চায় না। কথাটা খুবই সত্য। ভার্সিটি বন্ধ। ছুটিতে বাসায় এসেছি বেশ কিছুদিন হলো। প্রায় সময় ভাবি ভাইয়ার রুম হতে চেঁচামেচির শব্দ শুনতে পাওয়া যায়। সেসব ঝগড়া যে মাহির এবং তার চিকিৎসা সংক্রান্ত, তা তাদের কথাতে স্পষ্ট বোঝা যায়। তাহলে মাহিরের সমস্যা ধরা পড়ার পর থেকে ভাইয়া কেমন জানি মাহিরের প্রতি উদাসীন হয়ে গেছে। ভাবিকে সাহায্য করা তো দূরে থাক, ওর চিকিৎসা করাতেও চান না। আমি তীব্র বিতৃষ্ণা নিয়ে বললাম, তোমাদের জ্বালায় নিজের বাড়িতে আসা তো বন্ধ করতে হবে দেখছি। ওকে ঘরে নিয়ে যাও প্লিজ। নিয়ে গিয়ে পারলে বেঁধে রাখো। আমাদের একটু শান্তিতে ঘুমাতে দাও। কয়েক মুহূর্তের জন্য আমার মনে হলো ভাবি আমার কথার অর্থ ঠিক বুঝতে পারছে না। তারপর দেখলেন প্রচণ্ড কষ্টে অপমানে তার চোখ দুটো ভিজে উঠল। আমি পাত্তা না দিয়ে নিজের ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। তা না হলে দেখা যাবে মাহিরটা রুমে ঢুকে আমার কোলে উঠে বসতে চাইছে। এই যে আমি মাহিরকে এত অপছন্দ করি, তার কাজ দেখে বিরক্ত হই, তাকে ঘৃণা করি, বোকা মাহির সেটা বুঝতে পারে না। সে বারবার আমার এই রুমে ঢুকে জোর করে আমার গা ঘেঁষে আদর পেতে চায়। আর এমন একটা বাচ্চা জন্ম দেওয়ার অপরাধে আজকাল ভাবিকে আমরা অপয়া বলে মনে করি। মাহিরের বয়স 4 বছর, অথচ এখনও সে কথা বলতে পারে না। টয়লেট যাবার কথা ঠিকঠাক বোঝাতেই পারে না। অনেক কিছুই বোঝে না। দুষ্টুমি করে পুরো ঘর লণ্ডভণ্ড করে রাখে। ভাবি অনেক চেষ্টা করে, মাঝে মাঝে ওকে ঠান্ডা করতে পারেন না। 3 বছর বয়সে ডাক্তার দেখিয়ে সমস্যার ব্যাপারে নিশ্চিত হবার পর ভাইয়া মাহিরের প্রতি অনেকটা আগ্রহ হারিয়ে ফেলে। আর ভাবি ভীষণ রকমের ভেঙে পড়লেন। প্রথম প্রথম সে সময় সারাক্ষণ তিনি কাঁদতেন। ওই কয়েক মাস নিজের বাবার বাড়িতেও ছিলেন ভাবি মাহিরকে নিয়ে। হয়তো ভেবেছিলেন নিজের আপনজনের কাছাকাছি থাকলে তার ভালো লাগবে, মানসিক শক্তি পাবে। কিন্তু সেখানেও ছেলেকে নিয়ে বেশি দিন টিকতে পারেনি। কী হয়েছিল পুরোপুরি জানা না গেলেও এই মাহিরকে নিয়ে যে নিজের ভাই বোনদের সাথে কোনো সমস্যা হয়েছিল সেটা জেনেছিলাম এক ফোন আলাপ শুনে। একদিন ভাবি তার এক বান্ধবীকে বলেছিল, সব সহ্য করা যায় কিন্তু সন্তানের অপমান না। তারা মাহিরকে আমাকে আরও জড়ো অপমান করার আগেই চলে এলাম। দুঃসময়ে যখন নিজের আপন মানুষগুলো নিজের পাশে পাবো বলে আশা করেছিলাম, তখনই তাদের আসল রূপটা আমি ধরতে পেলাম। তারা কেউ আমার পাশে দাঁড়ালো না। এই নিষ্ঠুর পৃথিবীতে ছেলেকে নিয়ে কতদিন এভাবে একা লড়াই করে টিকতে পারবো জানি না। দিনে দিনে মাহিরের প্রতি আমার বিরক্ত কেন যেন বেড়েই চলছিল। তপুর হবুর বর সাথে কয়েকদিন ধরে এমনিতেই কথা কাটাকাটি চলছে, মন মেজাজ ভালো নেই আমার। এর মধ্যে মাহিরের উৎপাত রীতিমতো অসহ্য। আগে ছুটিতে বাড়ি এলে মা আমাকে নিয়ে ব্যস্ত থাকতেন। আজকাল দেখি তিনিও মাহিরকে নিয়ে ব্যস্ত থাকেন। আসলে মাহিরটা মার অন্ধভক্ত।
এই এত বড় দুনিয়ায় অসংখ্য মানুষের ভিড়ে তাকে সত্যিকারে ভালোবাসার মানুষ খুব কম। হয়তো সে নিজেও সেটা বুঝতে পারে। মাহির হয়তো বুঝে এই দুনিয়ায় নিজের মার পর সে একমাত্র তার দাদির সত্যিকারের স্নেহ ও ভালোবাসা পেয়েছে। তাই সবসময় তার পেছন পেছন ঘুরঘুর করে। দাদিকে সে ভরসা পায়, প্রচণ্ড ভালোবাসে। যদিও মাহির আমাকে অপছন্দ করে না, কোনো ক্ষতি করে না। সে নিষ্পাপ শিশুমাত্র। সে যা কিছু অপরাধ করে তা কেবল না বুঝেই করে। তবুও আমার তাকে দেখে অসহ্য বোধ হয়। আমি সুযোগ পেলে মাকে বুঝাই, ভাবিকে বলো যেন দুটো বা তিনটে যা লাগে কাজের লোক রাখে, আর নিজেই মাহিরকে দেখে। এভাবে ওর পিছনে খাটলে তুমি তো অসুস্থ হয়ে যাবে। আমি মনে প্রাণে চাই তারা বাসা ছেড়ে চলে যাক। একদিন হঠাৎ ভাবির সাথে আমার ভয়াবহ ঝগড়া বেঁধে গেল। আমি দুপুরে ভাত খেতে খেতে বসেছিলাম। কোথা থেকে মাহির এসে সামনে রাখা বড় বাটি থেকে তরকারি ঝোল চামচ দিয়ে উঠিয়ে খাওয়া শুরু করলো। আমি রাগে ঘৃণায় থরথর করে কাঁপছি। মা এসে আলাদা বাটিতে ওকে ঝোল তুলে দিল। আমি নিজের ঘৃণা গোপন না করে মুখ বাঁকিয়ে বললাম, ছি, ভাত খাওয়ার ইচ্ছাটাই মরে গেল। এ খাবার কি আর মুখে তোলা যাবে? ভাবি চুপচাপ সব দেখলেন, কিন্তু সে রাতেই ভাবির সাথে আমার ভয়াবহ ঝগড়া লেগে গেল। ভাবি আমার উপর রাগ করে মাহিরকে অনেক মারলেন। অবুঝ মাহির কিছু না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। আমরা দুজনেই কেউ কাউকে ছাড় দিলাম না। দিনের পর দিন সবার অপমান আর কথা সহ্য করতে করতে ভাবি হয়তো সেদিন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। একা একা ঘরে বাহিরে যুদ্ধ করতে করতে তিনি ভেতরে ভেতরে হাঁপিয়ে উঠেছিলেন বোধহয়। ছেলের অসুস্থতা, ভবিষ্যতের চিন্তা আর কাছের মানুষদের নিষ্ঠুরতা তাকে পাগল প্রায় করে তুলেছে। তিনি সেদিন আর না পেরে ভয়ানক কষ্টে মাহিরকে বুকে জড়িয়ে ধরে ভীষণ চিৎকার করে কাঁদছিলেন। নিজের দোষ ঢাকতে আমি মাকে শুনিয়ে শুনিয়ে বললাম, দেখো মা, কি ঢং করছে তোমাদের বৌমা। আসলে সে চায় না আমি আর এ বাড়িতে আসি। আমাকে তাড়াতে নিজের ছেলেকে মেরে এখন কত অভিনয় করছে দেখো। মাও সেদিন আমার পক্ষ নিয়ে ভাবিকে অনেক কথা শোনালেন। বৌমা, আমার মেয়েটা তো বছরের বেশিরভাগ সময় হস্টেলে থাকে। 2 দিনের জন্য একটু বেড়াতে এসেছে, সেটাও তোমার সহ্য হয় না? ওকে তাড়াতে এত আয়োজন। আমি ভাইয়াকে ডেকে আনলাম। তার বউ যে কত বেয়াদব সেটা আমরা মা মেয়ে মিলে বুঝিয়ে বললাম। ভাইয়া সামনেই ভাবিকে উদ্দেশ্য করে বলল, যার সন্তান এমন সমস্যা সে এত বড় গলায় কথা বলে কোন সাহসে? ভাবি তো নিজের ভাই বোনদের সাথেও চলতে পারে না, আমাদের নিয়ে চলতে পারে না। এমনকি নিজের স্বামীও তাকে দেখতে পারে না, তার স্বভাবের দোষে। রোজ রোজ যে নিজের স্বামীর সাথে তর্ক হয় তা তো আমরা সবাই দেখতে পাই। এই মাহির হলো তার মায়ের পাপের ফল। ভাইয়া আমার কথা শুনেই সেদিন তর্কে আমি জিতেছিলাম। আমার বুদ্ধিমত্তা, কথা আর কৌশলের কাছে ভাবি হেরে গিয়েছিল। সবাই আমার পক্ষ নিয়েছিল সেদিন। মাহিরকে বুকে জড়িয়ে পরাজিত একাকত্ব নিস্তব্ধ ভাবি কাঁদতে কাঁদতে নিজের শোবার ঘরে চলে গিয়েছিলেন। তবুও আমার শান্তি হয়নি। মাকে ভয় দেখিয়ে বললাম, তোমরা ভালো থাকো, আমি আর ঝামেলা বাড়াতে আসবো না এই বাড়িতে। ভাইয়া আমার কথা শুনে বললেন, তুই অবশ্যই আসবি শোভা, তুই তো কোনো অন্যায় করিস নাই। সামনের মাসে ওদের নিয়ে বরং আমি বাসা ছেড়ে চলে যাব। পরদিন আমি রাগ দেখিয়ে ঢাকা নিজের হোস্টেলে চলে এলাম। মা খুব কাঁদলেন। যাবার আগে কাছের কিছু আত্মীয় স্বজনের কাছে মাহির যে কী পরিমাণ বিরক্ত করে তা বুঝিয়ে বলে এলাম। মাহিরের মতো শিশুরা বাইরের মানুষের আদর ভালোবাসা পাবার কপাল নিয়ে আসে না। ভাগ্য ভালো থাকলে হয়তো নিজের কাছের হাতের গোনা কিছু মানুষের আদর মমতা ওরা পায়। নিজ হাতে মাহিরের সেই একটা রাস্তাও বন্ধ করতে আমার একটুও বিবেক বাঁধল না। আমার ধারণা ছিল ভাবি পরে বাসা ছেড়ে চলে যাবে, কিন্তু এত অপমানের পরেও ভাবি আরও 6 মাস আমাদের বাসায় থাকলেন। আসলে মাহির তার দাদির অন্ধভক্ত। সে কিছুতেই মাকে ছেড়ে যেতে চাইছিল না, আর পুত্র স্নেহে কাছে ভাবির আত্মসম্মান বোধ পরাজিত হয়েছিল। বড় ভাইয়া বাসা ছেড়ে চলে যাবার কয়েক মাস পর তপুর সাথে আমার ধুমধাম করে বিয়ে হয়ে গেল। তবে পুরো বিয়ের অনুষ্ঠানে ভাবি মাহিরকে নিয়ে দূরে দূরে থাকলেন। আমিও কাছে ডাকলাম না তাদের। অভিমানে তিনিও এমনিতে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। শুনেছি মাহিরকে নিয়ে নাকি আজকাল তিনি কোনো পার্টি বা অনুষ্ঠানে যান না, সবাইকে এড়িয়ে চলেন। কাছাকাছি থাকলেও আলাদা হয়ে যাবার পর থেকে আমাদের বাসাতেও ভাবি মাহিরকে নিয়ে খুব একটা আসতেন না। কেবল মা দেখতে চাইলে মাহিরকে দেখিয়ে নিয়ে যেতেন, আর আমি এসেছি জানলে তিনি কখনোই আসতেন না। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না। মাহির বা ভাবির জীবনযুদ্ধের কাহিনী জানতে আমি কখনোই আগ্রহবোধ করি না। আমি তো এমন মাহির বিয়ের নির্ঝঞ্ঝাট জীবন চেয়েছিলাম।
তবে আজকাল প্রায় আমি একটা অদ্ভুত দুঃস্বপ্ন দেখি। আমি দেখি বছর দুয়েক অসম্ভব মায়া করা চেহারায় একটা বাচ্চা আমাকে মামা বলে ডাকে। আমি কাছে যেতে সে কোলে উঠবার জন্য ২ হাত বাড়িয়ে দেয় আমার দিকে। তবে স্বপ্নের খারাপ অংশটা হলো স্বপ্নে দেখা বাচ্চাটার হাত পা অস্পুষ্ট, শক্তিহীন। তারা মুখ দিয়ে লালা ঝরছে। ভয়ের ব্যাপার হলো আমি নিজেও এখন মা হতে চলেছি। ৭ মাস চলছে। প্রতি রাতে সেই একই দুঃস্বপ্ন দেখার ভয়ে ইদানিং আমি প্রায় প্রতি রাত নির্ঘুম কাটাই। কী এক অজানা আশঙ্কায় আমার বুক কাঁপে। তপু নানাভাবে আমাকে বোঝায় এসব নাকি আমার মনের ভুল। এ সময় মন দুর্বল থাকে আর অনেকে নাকি আমার মতো এমন দুঃস্বপ্ন দেখে। তবু আমি ঘুমাতে পারি না। অবশেষে সেই দিন এলো যেদিন আমি ফুলের মতো ফুটফুটে একটা কন্যা সন্তানের মা হলাম। বাবুকে কোলে নিয়ে আমার সব চিন্তার অবসান হলো। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কী সব বাজে বাজে কথা ভেবেছি এতদিন, ভেবে নিজের মনে হাসলাম। আমার মেয়ের হাত পা সব ঠিক। ওই তো কি সুন্দর বড় বড় চোখ আমার দিকে তাকিয়ে আছে। আনন্দে আমার চোখে পানি এসে যায়। ১ মাস ২ মাস করে বাবুর বয়স এখন প্রায় ২ বছর। আমি আশ্চর্য হয়ে দেখি আমার মেয়ে কথা বলা তো দূরে থাক, এখনও ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারে না। ওর সমবয়সী অন্য সব বাচ্চারা যখন হাঁটে, কথা বলে, ভয়ানক কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমি মানসিক রোগীর মতো আচরণ করি। তবে আমার ভাগ্য একদিকে ভালো। তপু আমার ভাইয়ার মতো নয়। সে সবসময় আমার পাশে থাকে, ভরসা দেয়। আমি মেয়েকে নিয়ে নিজের বাসা ছেড়ে একটু মানসিক সাপোর্ট সহযোগিতার আশায় মার বাসায় এসে থাকতে শুরু করলাম। তবু বাধা দিল না। আজকাল মেয়েকে নিয়ে খুব একটা বাইরে কোথাও যাই না আমি। সবাইকে এড়িয়ে চলি। কখনো বাইরে গেলে লোকজন কৌতূহল চোখে তাকিয়ে থাকে আমার মেয়ের দিকে। আমার সহ্য হয় না। মনে হয় আমি তাদের চোখে এক ধরনের তাচ্ছিল্য, অবজ্ঞা দেখতে পাই। কি জানি, হয়তো আমার মনের ভুল। তবে আমি উপলব্ধি করি আমার মেয়েকে ভালোবাসার মতো, সহানুভূতি দেখানোর মতো মানুষের বড্ড অভাব। ভাবি একাকী লড়াইটা আজকাল আমার খুব মনে পড়ে মাহিরের মুখটা। এক সন্ধ্যায় মা আমার রুমে ঢুকলেন। আমার ঘুমন্ত মেয়ের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তাকে দেখে মনে হলো তিনি কিছু বলতে চাচ্ছেন কিন্তু সাহস করে উঠতে পারছে না। আমি মাকে বললাম, কিছু বলবে? মা মৃদুকণ্ঠে বললেন, একবার তোর ভাবির কাছে মাপ চাস শোভা। মাহিরকে কাছে টেনে আদর করিস। আমি নিজের জেদ বজায় রেখে গম্ভীর কণ্ঠে বললাম, মাপ চাইতে কেন হবে মা? আমি তো কোনো অন্যায় করিনি। তাছাড়া তোমরা সবাই তো সেদিন আমার পক্ষ ছিলে। কেউ তো বলোনি আমি ভুল করেছিলাম। মা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। বাইরে ভীষণ অন্ধকার, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। তবুও আমি সেই প্রচণ্ড অন্ধকারের দিকে তাকিয়ে থাকি অপলক। সেদিন মাহির হেরে গিয়েছিল। আমার বুদ্ধি, কৌশল, যুক্তি আর সবার বিচারে পরাজিত হয়ে, অপমান হয়ে এই বাসা ছেড়ে চলে গিয়েছিল সে। কিন্তু আসলেই কি হেরে গিয়েছিল? আমি আমার সন্তানের মুখের দিকে তাকাই। ভীষণ কষ্টে ২ হাতে মুখ ঢাকি। উত্তরটা আজ আমার জানা। স্রষ্টা তার সৃষ্টিকে করা অসম্মান সহ্য করে না। দুনিয়ার মানুষের করা বিচারে আমি জিতেছিলাম ঠিকই, কিন্তু সেই বিচার যে শেষ বিচার নয়। সবার বিচারকের উপরে যে বিচারক, যার বিচার কখনো ভুল হয় না, সেই সর্বশক্তিমানের বিচারের অনেক আগেই হেরে গিয়েছিলাম আমি। আর তার বিচারের মুখোমুখি আজ নয়তো কাল সবাইকে হতে হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।